নমস্কার। আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের ৭ নম্বর পরিচ্ছেদ। ১৯১৬ সালে কলকাতা থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শিলং গেছিলেন। সাল তারিখের এক আধ বছর আগে পরেও হতে পারে। মোট কথা বড় মাসিমারা তখনও শিলংয়ে ছিলেন। প্রথমে গরমের ছুটিতে নানকুদা পানকুদা গেছিল। দুজনে দুটি গল্পের ঝুড়ি, তাছাড়া এক গাদা বাংলা গল্পের বই নিয়ে গেছিল। তাতে প্রকাশকের নাম দেখেছিলাম ইউ রায় অ্যান্ড সন্স আর সিটি বুক সোসাইটি। এরা দুজন আসাতে মা যে কী খুশি সে আর কি বলবো। এক বাড়িতে মানুষ, এরা যত না ভাসুরপো তার চাইতে ছোট ভাইয়ের মতো। ওরাও মাকে বেজায় ভালোবাসত। মান্তু বলে দুজনেই ডাকত নানকুদার দেওয়া নাম। নানকুদা হলো উপেন্দ্র কিশোরের ছোট ছেলে সুবিমল, আর পানকুদা কুলদারঞ্জনের একমাত্র ছেলে। পড়াশুনোয় ভারী ভালো, তার ওপর কায়দা দুরস্ত। ছোটোবেলায় মা মরা, কেমন একটু চাপা স্বভাবের ছিল, বেশি আজেবাজে বকতো না। নানকুদা আর আমরা যেমন বকতাম। এদের কথা বলবার আগে আমাদের সমবয়সীদের কথাও কিছু বলা দরকার। তারা আমাদের সুখ দুঃখের গল্প শোনার সঙ্গী হতো। নরেশকে হরিচরণরা থাকতো, তার পরের বাড়িতে কাঞ্জিলাল জ্যাঠামশাই থাকতেন। তাঁর দুই নাতি সতু আর দুখু। সতু আমাদের বয়সী, দুখু বছর দু তিনের ছোট। ওর বোধহয় মা ছিল না, বেজায় রোগা। দাদা কল্যাণ সতু ওখানকার সরকারি হাই স্কুলে ভর্তি হলো, কিন্তু দুখুর কথা মনে করতে পারি না। তবে একদিন সে একটা গোটা তামার পয়সা গিলে খাবি খেতে লাগলো, এ কথা মনে আছে। মুখ লাল, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, খালি আঁক আঁক করছে আর নাল পড়ছে। আমরা সবাই এমন সময় বড় প্রফুল্ল কাকিমা ছুটে এসে দুখুর ঠ্যাং ধরে শূন্যে ঝুলিয়ে পশ্চাৎভাগে এমনি জোরে এক থাবড়া মারলেন যে তার চোটেই পয়সাটা ঠক করে মাটিতে পড়ল। আর দুখু এতক্ষণ পরে বিকট চেঁচিয়ে উঠল। আমার তো ব্যাপার দেখে হাত পা ঠান্ডা। জ্যাঠামশাই জ্যাঠাইমা বড্ড ভালো ছিলেন। ওদের বাড়ির দরজায় বড় বড় পুঁতির মালার পর্দা ছিল। এমন আর কখনো দেখিনি, শুধু বইতেই পড়েছি। জ্যাঠামশাই বন বিভাগে কাজ করতেন। ওরা বোধহয় বেশ গোঁড়া ছিলেন। মা একদিন বললেন, তোরা যে ওদের বাড়ির সব ঘরে ছুটোছুটি করিস, তাই বলে যেন ওদের রান্নাঘরে যাসনি। আমরা বললাম, কেন? মা বললেন, তোমরা গেলে ওদের খাওয়া নষ্ট হয়ে যাবে। এমনি অবাক হয়েছিলাম যে কি বলবো। আমরা গেলে কারো খাওয়া নষ্ট হবে ভেবেও বেজায় কষ্ট হয়েছিল। মা আরও বলেছিলেন, তোমরা যে ব্রাহ্ম, গোঁড়া হিন্দুরা ব্রাহ্মদের সঙ্গে খায় না। কিন্তু পাড়ার বন্ধুরা তো সবাই হিন্দু ছিল, কই ওরা তো আমাদের সঙ্গে খেত টেত। সতু দুখুও তো খেত। মনে আছে, ভারী গোলমাল লেগেছিল। পরে বহু গোঁড়া হিন্দুদের ভালোবাসায় আমার জীবন কেটেছে। সেবার হরিচরণরা শীতের সময় কলকাতায় গিয়ে সে বছর আর ফিরল না। অমর কাকাবাবুকে হয়তো অন্য কোথাও পাঠানো হয়েছিল। নরেশ বাড়ি খালি রইল। তারপর হঠাৎ একদিন সতু হাঁপাতে হাঁপাতে এসে বলল, নরেশকে বাংলার বাঘ এসেছে, চল দেখে আসি। আর যায় কোথা, আমরা সবে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ভাত খেতে বসেছি। বড্ড সকালে স্কুল বসতো, তাই ডিম রুটি খেয়ে টিফিন নিয়ে চলে যেতাম। বিকেলে ভাত খেতাম, রাতে কিছু জলখাবার খেতাম। গরম গরম লুচি দিয়ে, লাল চিনি দিয়ে কি ছক্কা দিয়ে। সেদিন খাওয়াই হলো না। যে যা দুধদার করে উঠে পড়ে সতুর সঙ্গে ছুটলাম। বড় মাসিমা রাগ করতে লাগলেন, তা কে কার কথা শোনে। নরেশকের গেটের বাইরে থেকে দেখতে পেলাম বারান্দায় একটা জলচৌকিতে একজন ঝুলো গোঁফ ভয়ঙ্কর মোটা বুড়ো মতো মানুষ বসে আছেন। গায়ে একটা গেঞ্জি, সেটার পিঠের দিকটা তুলে একটা লোক দলাই মলাই করে দিচ্ছে। ওই নাকি বাংলার বাঘ। আমাদের রাগ দেখে কে? ছোটবেলা থেকে সন্দেশের জীবজন্তুর গল্প পড়েছি, আর বাঘ চিনব না? রেগেমেগে সতুর দিকে ফিরতেই সে আমতা করে বলল, তবে যে দাদু বললেন। আমরা সবাই হাঁসের আক্রমণের কথা ভুলে গজগজ করতে করতে বাড়ি ফিরলাম। শেষের দিকে দৌড়তে হলো, কারণ আমরা ভুললেও হাঁসরা ভোলেনি। মা মাসিমাকে সব কথা বলতেই উল্টো ফল হলো। বলিস কি রে, উনি যে দেবতুল্য মানুষ, চল প্রণাম করে আসি।
আশু মুখুজ্জেকে ওই একবার কাছ থেকে দেখেছিলাম। অন্যদিন মা আমাদের নানান ইংরেজি বই থেকে গল্প বলতেন, সতুও বসে শুনত। সেদিন আশু মুখুজ্জের তেজের গল্প বললেন। কেমন রেড রোড বলে কলকাতায় একটা বড় রাস্তা আছে, আগে সেখান দিয়ে কোনো ভারতীয়কে যেতে দিত না। আশু মুখুজ্জে তখন হাইকোর্টের জজ, তিনি নিয়ম অমান্য করে তবু গেলেন। ব্রিটিশ সার্জেন্ট জজ সাহেবকে চিনতে না পেরে তার নামে মামলা করতে গিয়ে কি হয়রান হয়েছিল সে গল্পও শুনলাম। সেই সঙ্গে বিদ্যাসাগর মশায়ের আত্মসম্মান সম্বন্ধে নানা রকম গল্প শুনে আমরা তাজ্জব বনে গেলাম। আমরা যে পরাধীন এ কথা এতদিন ঠিক জানতাম না। পরাধীন কথাটার মানেই ভালো বুঝতাম না। এর আগেই দেশের জন্য কতজন প্রাণ দিয়েছে, দ্বীপান্তরে গিয়েছিল, সব বললেন মা সেদিন। ক্ষুদিরামদের, উল্লাসকর দত্তদের বাড়ির সঙ্গে বোধহয় জ্যাঠামশাইদের যাওয়া আসা ছিল। মার চোখে জল দেখেছিলাম। ওই ঘরে আমাদের আর কুলোচ্ছিল না। 1916 সালে আমাদের সবার ছোট ভাই জ্যোতির জন্ম হয়। জীবনে বড় দুঃখ পেয়ে 49 বছর বয়সে জ্যোতির মৃত্যু হয়। দেখতে বড় সুন্দর ছিল। মনে আছে, ওকে টেনে নিয়ে বেড়ালে আমার কালো হওয়ার দুঃখ ঘুচে যেত। সে যাই হোক, আরেকটি ঘর না হলে চলছিল না। বাড়ির মালিক চন্দ্রনাথ রায় বললেন, আপনারা বাড়ি ছেড়ে যাবেন না, আমি আর একটা ঘর করে দিচ্ছি। লম্বা একহারা বাংলোর পশ্চিমের দিকের শোবার ঘরের লাগোয়া আরেকখানি ঘর হলো। সামনের বারান্দার জায়গায় একটা খুদে পড়ার ঘর হলো, তাতে বই রাখবার তাক হলো। পিছনে একটি স্নানের ঘরও হলো। আমাদের সে কি উত্তেজনা! বাড়ির ভিত খোঁড়া হচ্ছে, এদিকে বড় মামা আপিস ফেরত এসে ট্রেজার আইল্যান্ড শেষ করে গালিভারের ভ্রমণ বৃত্তান্ত একটু একটু করে বলে যাচ্ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস ছিল এতখানি মাটি খোঁড়া হচ্ছে, নিশ্চয়ই হয় মোহরের কলসিতে ঠুং করে কোদাল লাগবে, নয়তো পিলপিল করে 4 ইঞ্চি লম্বা মানুষেরা বেরিয়ে আসবে। বেরুলো একটা পিঁপড়ের বাসা। সে এক আশ্চর্য জিনিস, বেশ বড় বড় পিঁপড়ে। তাদের বাসার সামনে থেকে এক চাকলা মাটি কেটে নিতেই ওদের ঘর গেরস্থালি বেরিয়ে পড়ল। সে কি হইচই! ডিম নিয়ে ছুটোছুটি লেগে গেল। পিঁপড়ের বাসার এমন সুন্দর ব্যবস্থা হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। নতুন ঘর হলো, ঘরে বইয়ের তাক হলো। মায়ের বাক্স থেকে অনেকগুলি বই বেরোলো, সেগুলি ওই তাকে সাজিয়ে রাখা হলো। তার মধ্যে পাতলা মলাটের একটা সরু বই ছিল, তার নাম খেয়া। শুনলাম রবিবাবুর লেখা বই। তখন সবাই বলতো রবিবাবু। কেউ তাঁর কথা বলতে গেলে রবীন্দ্রনাথ বলে উল্লেখ করতো না। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেলেও সব বাঙালির মধ্যে একজন ছিলেন, তাই তাঁকে বলা হতো রবিবাবু। যেমন বলা হতো বঙ্কিমবাবু, দ্বিজুবাবু, এসব ডাকের মধ্যে একটা অন্তরঙ্গতা ছিল। যাই হোক, রবিবাবু বলে কাউকে আমি চিনতাম না। স্কুলে বাংলা পড়ানো হতো না। বাড়িতে বিদ্যাসাগর মশায়ের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, কথামালা শেষ করে আখ্যান মঞ্জরি ধরে যেমন কষ্ট পাচ্ছি, তেমনি আনন্দও পাচ্ছি। সত্যি কথা বলতে কি, রবিবাবুর লেখা কিছু আমি পড়িনি। মা ওই বইটা আমাকে দিয়ে বললেন, এটা তোমার। পড়বার চেষ্টাও করেছিলাম, এক বর্ণ মানে বুঝিনি। বই তাকে তোলা থাকলো। পরে আচার রাখবার জন্য পরিষ্কার কাগজের দরকার হলে ওর একটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম। তাই নিয়ে আমাকে যথেষ্ট হেনস্থা হতে হয়েছিল। আশ্চর্য হয়ে গেছিলাম। তাও সব পাতাটা নিইনি, খানিকটা ছিঁড়েছিলাম মাত্র। সেই সময় আমাদের বাড়িতে প্রশান্তচন্দ্র মহলানবিশ বলে একজন লম্বা সুন্দর মানুষ এসে কয়েকদিন থেকে গেলেন। মাসিমা তাঁর কাছে ওই পাতা ছেঁড়ার গল্প করলেন। তিনি আমাকে বললেন, এখন বুঝতে পারছো না রবীন্দ্রনাথ কত বড় কবি, কিন্তু পরে বুঝতে পারবে। কেউ তোমাদের ওর কবিতা পড়ে শোনায়নি? আমরা মাথা নাড়লাম। সেদিন সন্ধ্যায় তিনি তার সুটকেস থেকে 2টি চটি বই বের করে আমাদের রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনালেন। আগে ঘরের বড় তেলের ল্যাম্প নিভিয়ে 4টে মোমবাতি জ্বাললেন। সেই মোমবাতির আলোয় কবিতা পড়লেন। সত্যি বলবো, কিচ্ছু বুঝিনি। তবে আসলে যা বোঝাতে চেয়েছিলেন সে কথাটি ঠিকই ধরেছিলাম। রবিবাবু আর সব মানুষ থেকে আলাদা। সেই শীতের সন্ধ্যার সেই দৃশ্য এখনও চোখের সামনে ভাসে। তবে যে কারণে প্রশান্তদাকে আরও বেশি করে মনে পড়ে, তার সঙ্গে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক ছিল না। উনি বোধহয় সম্প্রতি কেমব্রিজ থেকে ডিগ্রি নিয়ে ফিরেছিলেন।
তাই সেখানকার নানা রকম মজার গল্প বলে নিজেও ভারী মজা পেতেন। এরপর আরও 55-56 বছর ধরে তাঁকে নানান সময় দেখেছিলাম, কিন্তু শিলংয়ের সেই আমুদে মানুষটিকে আর খুঁজে পাইনি। তবে তাঁর রবীন্দ্রভক্তির যে একটুখানি আভাস দেখেছিলাম, তার পরিপূর্ণ রূপটি অনেকবার দেখার সৌভাগ্য হয়েছিল। সেই কবিতা গল্পের রবীন্দ্রনাথ শিলংয়ে বেড়াতে এলেন। সহসুদ্ধ সব বাঙালি তাঁকে দেখবার জন্য ভেঙে পড়ল। কেঞ্চেস ট্রেসে আধা বনের পরিবেশ, সেইখানে ব্রুকলাইট বলে এক বাড়িতে এসে অনেকজন উঠলেন। কারা কারা তা বলতে পারবো না। ওর পত্রাবলী থেকে মনে হয় রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীও সঙ্গে ছিলেন। আমরা যাঁকে মনে পড়ে তিনি হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। এমন মোটা মানুষ আগে কখনো দেখিনি, পরেও দেখেছি বলে মনে হয় না। বড় মাসিমাকে দেখে কি খুশি, সুষমাদি বলে ওই অত বড় শরীর নিয়ে ছুটে এলেন। গান গেয়েছিলেন দীনেন্দ্রনাথ, বাজের মতো গমগম করেছিল সুর গলার মধ্যে। এখন পুরনো রেকর্ডে সেই কণ্ঠ শুনলে কষ্ট হয়, কারণ তার কিছুই ধরা যায়নি। কোথায় সমুদ্রের নিনাদ আর কোথায় টিনের ভেঁপু। রবীন্দ্রনাথ পুরাতন ভৃত্য আবৃত্তি করে শুনিয়েছিলেন, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বাংলা ভাষা যে কি আশ্চর্য জিনিস হঠাৎ বুঝতে পেরেছিলাম। সেদিন থেকে তাঁর ভক্ত চেলা হয়ে গেছিলাম। রবীন্দ্রনাথের সুন্দর চেহারা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। আমার মনে হয় এমন সুন্দর মানুষ পৃথিবীতে কম জন্মেছে। ঠাকুরবাড়ির লোকেরা নাকি বলতো আমাদের রবি কালো। ওর মা ছোটবেলায় ছুটির দিনে তাঁর কালো ছেলেটিকে জলচৌকিতে বসিয়ে গায়ের ময়লা তুলে রূপটান মাখিয়ে স্নান করাতেন। তার ফলেই অমন উজ্জ্বল মসৃণ গা হয়েছিল কিনা কে জানে। রূপটান তৈরি করতে নাকি 64 রকম উপকরণ লাগে এবং গায়ে মেখে স্নান করতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু ফল ভালোই হয়েছিল বলতে হবে। অবশ্যই রূপটানের কথাটা আমি বিশ্বাস করি না। ওপর থেকে কোনো প্রলেপ লাগিয়ে ভিতর থেকে অমন আলো ফোটানো যায় কখনো? কি সুন্দর মুখ, কি গলা, কি উদ্ভাসিত দৃষ্টি। এরপর থেকে খুঁজে খুঁজে রবীন্দ্রনাথের কবিতা পড়তে আরম্ভ করেছিলাম। ক্রমে তার রসে মন ডুবে যেতে লাগলো। ওদিকে আখ্যানমঞ্জরি প্রথম, দ্বিতীয় ভাগ শেষ করে তৃতীয় ভাগ ধরেছি, কিন্তু ব্যাকরণ বলে কোনো জিনিসের ধার ধারতাম না। মনে আছে স্কুলে ইংরেজি গ্রামার কত সহজে শিখে ফেলেছিলাম। ওরা গ্রামারের কোনো আলাদা বই পড়াতো না, কিন্তু রোজ ক্লাসে যেটুকু পদ্য কি গদ্য পড়ানো হতো তার মধ্য দিয়েই যা কিছু শিক্ষণীয় সব শিখিয়ে দিত। আমরা টেরও পাইনি যে জটিল কিছুতে জড়াচ্ছি। আর বইগুলিও কি চমৎকার। স্টেপস টু লিটারেচার, তাতে বিশ্বের শ্রেষ্ঠ গল্প স্থান পেয়েছিল। রামায়ণের গল্পও ছিল, তার নাম ছিল দি স্টোরি অফ রামা। রামা শুনে বেজায় হাসি পেয়েছিল, কিন্তু বইটি যে চমৎকার সেটুকু তখনই বুঝেছিলাম। ইতিহাসের বই ছিল গেটওয়েজ টু হিস্ট্রি, নানান ঐতিহাসিক গল্প। ভারতের কথাও নিশ্চয়ই ছিল, কিন্তু খুব বেশি থাকলে মনে পড়তো। এইভাবে গল্পের নেশাক্রমে বেড়েই চলেছিল। জীববিদ্যা পড়ানো হতো, চার্ট দিয়ে, বোর্ডে রঙিন খড়ি দিয়ে ফুল, বীজের অঙ্কুরিত হওয়া, প্রজাপতি, পোকামাকড়ের চমৎকার ছবি এঁকে। বইটই ছিল না। এভাবে জীববিদ্যা শেখার মোহ আজ অবধি আমার মনে লেগে আছে। ভূগোল আর অঙ্ক এ দুটি খুব ভালো পড়ানো হতো না, তবে বাড়িতে বাবার যত্নে ও তাড়নায় অঙ্কে সবাই দক্ষ হয়ে উঠেছিলাম। বাবা চমৎকার অঙ্ক শেখাতেন। যখন আরেকটু বড় হলাম, জিওমেট্রি ধরলাম, মনে আছে বাবা আমাদের বিন্দু, রেখা ইত্যাদি বোঝাতে বসলেন। সে এক মনোজ্ঞ ব্যাপার। বাবা বললেন, বিন্দুর একটা অধিষ্ঠান আছে কিন্তু মাপ নেই, রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই। বলা বাহুল্য কথাগুলো ইংরেজিতে বলা হয়েছিল, কারণ ওসব তখন ইংরেজিতেই হতো। বাবা যা বললেন আমরা মেনে নিলাম। দাদা, দিদি, আমি, আবার কল্যাণকেও ডেকে নিলেন। আমাদের বয়স তখন 11, 10, 9 আর 8। বাবা তবু ছাড়েন না, বললেন, কই দেখাও তো কিছু যার লম্বাত্ব আছে কিন্তু চওড়াত্ব নেই। আমরা বোকা বনে গেলাম। একটা সুতো দেখিয়েছিল দাদা। বাবা বললেন, ওটা লাল রঙের, ওর খুব সরু একটু প্রস্থ আছে, খালি চোখে দেখতে পাচ্ছ না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে পাবে। যন্ত্রপাতি বাক্স থেকে ম্যাগনিফাইং গ্লাস এনে দেখালেনও।
বাবা শেষ পর্যন্ত নীল ড্রয়িং বুকের ওপর লাল অঙ্কের বইটা ফেলে দিয়ে বললেন, লাইন দেখতে পাচ্ছ? আমরা দুটোর মাঝখানের লাইনটা দেখালাম। বাবা বললেন, কত লম্বা? দাদা মেপে বলল, 7 ইঞ্চি। বাবা বললেন, কী রঙের? আমরা তাজ্জব বনে গেলাম। লাল কি? না তো, লাল নয়। তবে কি নীল? না, তাও নয়। হাঁ করে তাকিয়ে রইলাম। বাবা বললেন, রং থাকলে তো বলবে, ওর চওড়াই নেই তো রং লাগবে কিসে? কিন্তু শিক্ষাটা অতটা নাটুকে ছিল না। যতদূর মনে পড়ছে, দুটো মিহি সুতোকে একটার ওপর অন্যটা আরভাবে বসিয়ে বললেন, কোথায় ক্রস করেছে? আমরা দেখালাম ঠিক অবস্থানটি। বললেন, এবার সুতো দুটো তুলে নিলে যা থাকবে সেইটাই বিন্দু। অবস্থান আছে, মাপটাপ নেই। এখন সেরকম প্রত্যয়জনক মনে না হলেও বিন্দুর স্বভাবটি ঠিক বুঝেছিলাম। এমনি করে 1916, 1917 এগিয়ে চলতে লাগলো। আবার পুরস্কার বিতরণের সময় ঠিক সেই একই রকম মস্ত কার্ড পেলাম। পড়াশোনায় খুব ভালো ছিলাম, সর্বদা প্রথম হতাম। তবে গোড়া থেকেই গুরুজনরা একটা ভুল করেছিলেন। দিদিকে আমাকে একসঙ্গে অক্ষর পরিচয় করিয়ে দিয়ে একই ক্লাসে ভর্তি করে দিয়েছিলেন। দিদিও পড়ায় ভালো ছিল, কিন্তু আমার নিচে হতো, কখনো তৃতীয়, কখনো চতুর্থ। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো যে তাতে আমার এতটুকু অহংকার কিংবা ওর এতটুকু ক্ষোভ দেখা যেত না। ওর ভাবখানা ছিল, তুই বেশি চালাক, তাই তুই তো প্রথম হবিই। আর আমি ওকে ছোটবেলা থেকে ধমক ধামক করতাম, পেটাতাম পর্যন্ত, কিন্তু আর কেউ কিছু বললে রেগে চতুর্ভুজ হয়ে যেতাম। ও যে কত ভালো সে আমি ভাষায় বোঝাতে পারবো না। হিংসে নেই, অহংকার নেই, লোভ নেই, কিন্তু কোনো উচ্চাসাও কোনো দিন দেখিনি। কর্তব্যপরায়ণ, নির্বিকার, রাগমাগ করতো না। আমাকে খুব কচিত উল্টে মারত, আর যদি বা আমার ওপর অসন্তুষ্ট হলো গল্প বলে বশ করতাম। স্কুলের বন্ধুবান্ধবদের বেশিরভাগ লাবানে থাকতো, আজীবনের বন্ধু সব। আজ পর্যন্ত তাদের কথা মনে পড়লে মনের মধ্যে একটা কোমল উষ্ণ ভাব টের পাই। কত খেলা, কত ঝগড়া, কত চড়িভাতি, কত জন্মদিনের নেমন্তন্ন, সাদা সিদে পোশাক সবার, 2-1 টাকার উপহার আদান প্রদান, তারই মধ্যে কত স্নেহের স্মৃতি। তবে 2জন ICS-এর মেয়েও পড়তো। তারা সাহেব পাড়ায় ফ্যাশনেবল বাড়িতে থাকতো। কি চমৎকার কাপড় চোপড় পরে স্কুলে আসতো। একজন একটি জামা পরে এসেছিল একদিন, সাদা রেশমের, তাতে নকল মুক্তোর বোতাম দেয়া। ঠিক করেছিলাম বড়লোক হয়ে ওই রকম একটা জামা কিনবো। কাউকে কিছু বলিনি। এখনও জামাটার কথা মনে আছে, কিন্তু শখটা কবে চলে গেছে। একটা বিষয় তখন অত কিছু মনে হতো না, এখন ভেবে আশ্চর্য লাগে। আসামের পাহাড়ি শহর, সেখানে বাঙালি বাসিন্দারা সকলেই বহিরাগত, অথচ নিজেদের মধ্যে মিলেমিশে থাকতেন না। অনেক সিলেটি ছিলেন শিলংয়ে। সিলেট তো আর খুব দূরে ছিল না। শুনতাম শিলং পিক থেকে নাকি সিলেটের পাহাড় দেখা যেত। আমাদের লুমপারিং নদীর ওপারে যেখানে দিদিমারা থাকতেন সেটাকে সিলেটি পাড়া বলতো। আরও উঁচুতে কলকাতি পাড়া ছিল, সেখানে দুর্গাপুজো হতো, মহিলা সমিতির মিটিং হতো। আর পুলিনবাবু বলে একজন খুব ভালো ডাক্তার ছিলেন, তাঁদের বাড়ির ছেলেরা সানডে স্কুলে আসতো। প্রকাশদা, প্রাণেশদা, প্রফুল্লদা। প্রত্যেক রবিবার সকালে সানডে স্কুল বসতো। নানা রকম গল্প বলা হতো, গান হতো, কবিতা বলা হতো। মাঘোৎসবের সময় বালক বালিকা সম্মেলন হতো, তখন নানান প্রতিযোগিতা হতো। আমি একবার ইংরেজি কবিতা বলার জন্য পুরস্কার পেয়ে বেজায় অবাক হয়ে গেছিলাম, কারণ শেষের দিকে আর থাকতে না পেরে ফিক করে হেসে ফেলেছিলাম। আর সবাই বলেছিলেন, ছি, হেসে ফেলে সব মাটি করে ফেললে। আর 2টি পুরস্কার ছিল, সবচাইতে ভালো মেয়ের আর সবচাইতে ভালো ছেলের। আমরা সকলে প্রাণেশদাকে ভোট দিতাম, তাকে আমাদের বড্ড ভালো লাগতো। শিলং ছেড়ে আসার পর আর তাদের কোনো খবর রাখিনি। লাবানবাসী আর কটি মানুষের কথা না বললে এ কাহিনী সম্পূর্ণ হয় না। তাদের 2জনের কথা বলি, তারা বড় ভালো। আমরা তাদের ডাকতাম সুতুদি আর অমলদা। আমার ছোটো মেসোমশাইয়ের প্রথম স্ত্রীর ছেলে মেয়ে, ছোটোবেলা থেকে মা মরা জ্যাঠা জেঠির কাছে মানুষ। এরা দেখতেও যেমন ভালো ছিল, তেমনই স্নেহশীল ব্যবহারও ছিল, বিশেষ করে অমলদা। আমার মনে হয় সারা জীবনে যত ভালো লোক দেখা যায় তারা সবাই
মনের ওপর একটুখানি ছাপ রেখে যায়, প্রজাপতির ডানা যেমন একটুখানি রং রেখে যায়। সুতুদিদের বাড়ির কাছে থাকতেন বর্দার অর্থাৎ সুকুমারের খুড়শ্বশুর কৈলাস জ্যাঠামশাই। তাঁর ৯-১০টি ছেলে ছিল আর সবার শেষে 2টি মেয়ে। ওদের বাড়িটা খুশিতে ঠাসা ছিল, যদিও বড় খুকু বলে আমার সমবয়সী ছেলেটা আমাকে মহা জ্বালাতো। নিজে বেজায় দুষ্টু, আবার আমাকে দুষ্টু বলতো। লাবান পাহাড়ের আরও উঁচুতে থাকতো শিউলি বেলিরা, তাদের সঙ্গে আমাদের কুটুম্বিতাও ছিল, ভালোবাসাও ছিল। তবে এদের সকলকে ছাপিয়ে যে 2টি মানুষের স্মৃতি আমার মনকে উদ্ভাসিত করে রাখে, তাঁদের নাম ছিল মিস্টার স্টিভেন ও মিসেস স্টিভেন। মিশনারি সাহেব মেম বয়স হয়ে গেছিল, ছেলেমেয়েরা বিলেত থেকে কেবলই চিঠি লিখত, আর কতদিন থাকবে, এসো দেশে আমাদের কাছে ফিরে এসো, শেষ জীবন আমাদের কাছে কাটাও। কিন্তু কি করে যান তারা? গরিব মুখ্যু পাহাড়িদের স্কুল কে চালাবে? ছোট্ট হাসপাতাল কে দেখবে? কে ওদের বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতা শেখাবে? খুদে গির্জায় কে ভগবানের নাম গান করবে? আর যাওয়া হয় না। শেষটা যখন বুড়ো বুড়ির শরীর ভাঙল, তারা জোর জার করে তাঁদের ধরে নিয়ে গেল। স্কুলের ভার কয়েকজন পাড়ার লোক নিল, হাসপাতাল দেখবে বলে কেউ কথা দিল না। কেউ কথা দিল, জিনিসপত্র, ঘরের সামান্য আসবাব সব বিলিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে তাঁরা চলে গেলেন। 1 বছরও গেল না। একদিন হঠাৎ শুনলাম মিস্টার আর মিসেস স্টিভেন ফিরে এসেছেন। আহ্লাদে আটখানা হয়ে বন্ধুবান্ধব তাঁদের বাড়ি খুলিয়ে পুরনো জিনিসপত্রগুলি ফিরিয়ে এনে যেখানকার যেটার সাজিয়ে দিলেন। মিসেস স্টিভেন অমনি স্কুল নিয়ে মেতে উঠলেন, মিস্টার স্টিভেন গির্জা আর হাসপাতাল নিয়ে। বললেন, কোথায় যাব? এই আমাদের মনের নিবাস, এ ছেড়ে কি থাকতে পারি? জীবনের শেষ দিন পর্যন্ত ওরা ওইখানে ছিলেন। তাঁদের কথা মনে করে একটা ছোট্ট কালো মেয়ের বুক যে ভরে উঠত, সে কথা তাঁরা ভাবতেও পারেননি। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন।